এখানে আর কি পানির মোটর থাকে, এখান থেকে পানি উত্তোলন করে জমিতে। এই পরিবেশে থাকতে মনে যাচ্ছে। এখানে একটি টোং ঘরের মতো দেখা যাচ্ছে। এই ভাঙা রাস্তার ভিতরে এই ট্রাকগুলো কিভাবে চলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ MS স্বপন অফিসিয়াল। তো আপনারা সবাই ভালো আছেন, আমিও জানি এটা, আর আমিও অনেক ভালো আছি। আসলে ভালো থাকারই কথা। আজকে চলে আসলাম গ্রামে। তো আজকে গ্রামে এসে খুবই ভালো লাগতেছে। রৌদ্রোজ্জ্বল পরিবেশ, আর আশেপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আসলে এরকম পরিবেশে আসতে আমার খুবই ভালো লাগে। এটা তো এখানে আর কি চলে আসলাম, আর গ্রামের রাস্তাগুলো খুবই ভালো, পরিবেশ খুবই সুন্দর। তো আজকে এখানে চলে আসলাম। তো গ্রামের রাস্তাঘাট খুবই ভালো, খুবই ফ্রেশ, গাড়ি চালিয়েও খুবই মজা। ওই যে পিছনে আমার এক্সিও হাইব্রিডটা দাঁড়ানো। তো আশেপাশে শুধু ধান ক্ষেত, মানে সবুজ ধান ক্ষেত, আর যেরকম বাতাস। আসলে শহরে আমরা থাকি, শহরে অনেক সময় রিফ্রেশ যে বাতাস, যে এয়ারটা, সেটা আসলে অনেক সময় আমরা খুঁজে পাই না। তো অনেক সময় দেখা যায় যে আমরা এরকম যে পরিবেশে আসি, তো গাড়ি চালানোর সময় এরকম অনেক পরিবেশ বা এরকম অনেক ক্ষেত, ধান ক্ষেত আমার চোখের সামনে পড়ে। আমি অনেক সময় এখানে দাঁড়াই, দাঁড়িয়ে একটু যে বাতাসটা, মানে একদম ফ্রেশ যে বাতাসটা, সেটা আমি অনুভব করার চেষ্টা করি। তো বেসিক্যালি এই সমস্ত ধান খেতে মূলত এটা হচ্ছে একটা বিল। তো এখানে আর কি মাছ চাষ করা হয়, মাছ চাষ করার পাশাপাশি এখানে ধান রোপণ করা হয়। আর এখানে মূলত অনেক রকম শাকসবজিও করা হয়, মূলত পারে। আর এই গ্রাম্য রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। রাস্তাগুলো মোটামুটি খুবই ফ্রেশ, একটু আঁকাবাঁকা হলেও খুবই সুন্দর, কিন্তু একটু সাবধানতার সাথে গাড়িটা চালাতে হয়। আর এই ধান ক্ষেত দেখে আসলে মানে কি বলবো, খুবই ভালো লাগে আমার। আর এখানে দেখছেন টিনঘর, এখানে আর কি পানির মোটর থাকে, এখান থেকে পানি উত্তোলন করে জমিতে সেচ দেওয়া হয়। আর ওই যে দূরে কৃষকরা এখানে সার ছিটাচ্ছে, মূলত সেটাই হবে। আর এই যে আমার গাড়িটা দাঁড়ানো, খুবই সুন্দর লাগছে, সিলভার কালারের গাড়ি। আর আশেপাশের যে গাছগুলো, সেগুলো খুবই মানে ভাল লাগছে। আর খুবই বাতাস, এই বাতাসের ভিতরে আর কি ভিডিওটি করতে পেরে নিজেকে খুব ভালো লাগতেছে। তো আবার চলে আসলাম গাড়িতে। তো গাড়িতে মোটামুটি আমাকে যেতে হবে। এটা আর কি মূলত চুকনগরে, এটা যশোরের ভিতর পড়ছে। আর এটা হচ্ছে চুকনগর থেকে 6-7 কিলোমিটার পরে এটা কলাগাছি গ্রাম, কলাগাছি ইউনিয়ন। তো চলুন আমরা আবার রাইড শুরু করি। তো ভিউয়ার্স, আমরা আবার রাইড শুরু করলাম। আর মূলত এই পরিবেশে থাকতে মনে যাচ্ছে। এখানে একটি টোং ঘরের মতো দেখা যাচ্ছে। এখানে শুনছি যে আগে একটা রেস্টুরেন্টের মতো ছিল, সেটা এখন আর নাই। তো খোলা থাকলে অবশ্যই যেতাম। আর এখানে দেখছেন একটা বাড়ি ধানক্ষেতের পাশে। এরকম একটা বাড়ি যদি আমার হইতো, তাহলে মনে করেন যে এখানে সারা জীবনই থেকে যেতাম। আসলে আমার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। আর এরকম ধান ক্ষেত, ধুধু, রোদ, এগুলো আমাকে খুবই আকৃষ্ট করে। সব সময় আমি গাড়ি যখনই ড্রাইভ করি, বিভিন্ন জায়গায় যাই, এরকম পরিবেশ আমি দেখতে পাই। আর এতে আমার খুবই ভালো লাগে। আর গ্রামের রাস্তার কথা কি বলবো, মানে খুবই ভালো। এখানে খুব ভালোভাবে গাড়ি চালানো যায়, কিন্তু মাঝে মাঝে এমন এমন বাঁক আসে অপর দিক থেকে। নসিমন, করিমন 3 চাকার গাড়িগুলো যেগুলো, সেগুলো খুবই মানে অ্যাগ্রেসিভ, খুবই ভয়ানকভাবে চালায়, কারণ এদের ব্রেক অনেক সময় কাজ করে না। তো একটু সাবধানতার সহিত আপনারা চালাবেন, যারাই গ্রামে আসবেন এরকম রাস্তা পাবেন। এরকম রাস্তা পেয়ে আবার অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না, তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই সমস্ত বাঁকে আসার সময় মূলত আপনারা বেশি করে হর্ন ইউজ করবেন, কারণ অপর দিক থেকে কি আসবে না না আসবে কিছুই বলা যায় না। আর হর্ন দিলে মূলত অপর সাইডের যে গাড়িগুলো, সেগুলো বুঝতে পারে যে অপর দিকে কোনো একটা গাড়ি আছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর আমার গাড়ির মোটামুটি 40-এ চালাচ্ছি। তো 40-এ চালানোই বেটার। এর উপরে এই সমস্ত রাস্তায় চালানো যায়, স্পিডিং করা যায়, কিন্তু সেটা খুবই রিস্ক হয়ে যায়। তো আপনারা গ্রাম্য রাস্তায় যখনই আসবেন, তখনই
40 বা 45, হাইয়ে গেলে 50 এর উপরে স্পিডিং করবেন না, এতে আপনারই বিপদ হতে পারে। তো আমার গাড়িতে মোটামুটি তেল একটু কম আছে, আমাকে ফুয়েল নিতে হবে। তো সামনে চুকনগরে তেলের পাম্প আছে, ওখান থেকে চিন্তা করতেছি যে তেল নিব। আর গাছ, গ্রামের রাস্তায় এরকম বড় বড় আপনারা গাছ দেখতে পাবেন, এগুলো অনেক পুরনো গাছ। আর এই গ্রামের রাস্তার একটি বিশেষত্ব হচ্ছে দুই সাইডে যে বড় বড় গাছগুলো, এর ছায়া। আসলে আমি খুবই পছন্দ করি গ্রামের রাস্তাঘাটগুলো। আর যখনই মনে করেন যে এরকম গাছপালা আসে আর কি, রাস্তাটাকে অন্যরকম দেখায়, মানে একটা সৌন্দর্য যে ফুটিয়ে তোলে, সেই ফুটিয়ে তোলার বিষয়টি এই গ্রামের রাস্তায় পাওয়া যায়। হ্যাঁ, অবশ্য হাইওয়ে রাস্তাগুলো খুবই সুন্দর, দুই সাইডে গাছ যেরকম এরকম ভি আকারে থাকে, দুই সাইডে গাছ, মাঝখানে যে দুটো গাছ একসাথে মিলিত হয়, তখন ওই দৃশ্যটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে গোপালগঞ্জ রোডে কিছু রাস্তা আছে, ওইখানে পাওয়া যায়। আর আমি দেখছিলাম ঝিনাইদহ রাস্তায়, হ্যাঁ, ঝিনাইদহ যাওয়ার সময় ঝিনাইদহ রোডে এরকম কিছু দৃশ্য আমি দেখছিলাম, আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এইখানে গ্রামের যে গাছগুলো, এগুলো খুবই পুরনো গাছ, অনেক বয়স হয়েছে এই সমস্ত গাছগুলো। আর এই সমস্ত রাস্তায় মোটামুটি মানুষজন কমও থাকে, গাড়ি ঘোড়া মোটামুটি গাড়ি চালিয়ে একটু শান্তি পাওয়া যায়। এই যে এই গাছটিকে দেখুন, মানে আগাছা হয়ে গাছটাকে পুরো ছেয়ে ফেলছে, এমন একটা অবস্থা। আর এই সমস্ত বাঘগুলো আপনারা একটু সাবধানতার সহিত ড্রাইভ করবেন, তাহলে অ্যাক্সিডেন্টের প্রবণতা খুবই কম থাকে, একটু সাবধানতাভাবে চললে। গ্রাম হলেও তবে এখানকার কিছু কিছু সাইনবোর্ড আমি দেখলাম, রোডসের যে সাইন দেওয়া রয়েছে, যে সামনে আঁকাবাঁকা বা সামনে স্পিড ব্রেকার দেওয়া রয়েছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে শহরে বিশেষ করে হাইওয়েতে এই সমস্ত সাইনগুলো দেওয়া থাকে, এখন গ্রাম্য পর্যায়েও এই সমস্ত সাইনগুলো রোডস অ্যান্ড হাইওয়ে সাইনগুলো দিয়ে দিয়েছে, যার কারণে গাড়ি যে ড্রাইভ করে সে এই যে এই একটা সাইনবোর্ড, তো বুঝতে পারে যে সামনে আঁকাবাঁকা রোড রয়েছে, সামনে স্পিড ব্রেকার রয়েছে, বা সামনের রাস্তায় যাতায়াত করার সময় সামনে দেখা যায় যে স্কুল রয়েছে, ছোট ছোট ছেলেপেলেদের ছবি আকারে মার্ক করে, যে সামনে আরেকটা সাইনবোর্ড, সামনে বাঘ দেখাচ্ছে। এই সমস্ত আসলে সাইনবোর্ড আসলে দেওয়া উচিত এই সমস্ত রাস্তায়, কারণ রাত্রে যারা এই সমস্ত রাস্তায় আসেন, তারা আর কি দূরের হেডলাইটে ফলো করতে সুবিধা হয় যে সামনে আঁকাবাঁকার রাস্তা রয়েছে, বা সামনে বাজার রয়েছে, বা সামনে স্কুল রয়েছে। তাই রোডস অ্যান্ড হাইওয়েকে অনেক ধন্যবাদ এই সমস্ত সাইনগুলো দেওয়ার জন্য। আর গ্রামের আরও একটা জিনিস ভালো লাগে, এই পাশে একটি ঘের, এই ঘেরের যে পানিগুলো যখন নড়ে না, তখন সূর্যের আলোতে রিফ্লেক্ট করে, তখন আর কি খুবই ভালো লাগে। মানে হয় যে এখানে এখনই নেমে একটু যদি গোসল করতে পারতাম, তাহলে খুবই ভালো লাগতো নিজের কাছে। তো এখন তো সেটা সম্ভব হচ্ছে না, এটা সময় নিয়ে আসতে হবে, যে কোনো এক সময় নিয়ে এসে প্রস্তুতি নিয়ে তারপরে এরকম প্রোগ্রাম করতে হবে, তা না হলে সম্ভব নয়। কারণ আমরা খুব শর্ট টাইমের ভিতরেই আসা যাওয়া করি, আসলে সময় থাকে না অনেক সময়, এজন্য অনেক কিছু মন চাইলেও করতে পারি না। তো এখন যেখানে আসলাম, এটা হচ্ছে চুকনগর বাজারের ঠিক উত্তর দিকে। এই বাম সাইড দিয়ে যদি যাই তাহলে থুকরো, শাহপুর এই রাস্তা দিয়ে যেতে পারি, আর এদিক দিয়ে যদি যাই তাহলে আমাকে চুকনগর বাজার হয়ে ডুমুরিয়া হয়ে আমাকে যেতে হবে। তবু আমি এই সাইড থেকে যাচ্ছি, কারণ এই সাইডের রাস্তাটা একটু ভালো আছে, এটা হলো একটা হাইওয়ে, আমি সবসময় হাইওয়ে রাস্তা পছন্দ করি। এই সাইডের রাস্তা দিয়েও যাওয়া যায় খুলনা, কিন্তু এই সাইডের রাস্তা প্রচুর ভাঙা, গত একবার এসেছিলাম, ঘন ঘন ব্রেক করতে হয়, আর ভালোই গর্ত হয়েছে, যার কারণে ওই সাইড দিয়ে আর যাচ্ছি না। হ্যাঁ, এই সাইডেও ভাঙা আছে, এই সাইডের ভাঙা প্রায় চুকনগর বাজার, চুকনগর পার হয়েও কিছু ভাঙা আছে, কিন্তু এই সাইড দিয়েও যাওয়া যায়। তো এখন সামনে প্রচুর ভিড়ভাট্টা, এই ভিড় শেষ করে তারপর আসছি গাইস।
তো গাইস, এটা হচ্ছে চুকনগর বাজার। এখানে একটা ছোট ভাঙা ব্রিজ আছে, এই ব্রিজে জ্যাম বেঁধেছে। এখানে জ্যাম বেঁধেছে। আসলে এই ব্রিজটা খুবই ছোট, এখানে মোটামুটি ট্রাক যাওয়া আসা করে এই ব্রিজ থেকে। তো আমি চিন্তা করতেছি এত ওয়েট ভারী গাড়ি যদি এরপরে ওঠে কি না অবস্থা হয়, এটার কোন সময় ভেঙে পড়ে। আর এটা যেহেতু বাজার এরিয়া, তো এখানে একটু ভিড়ভাট্টা বেশি। আর এটা যখন শুনেছি, যখন হাট বাজার হয়, মানে সপ্তাহে একদিন বা 2 দিন হাট হয়, তখন তো ভিড় আর ভিড়, প্রচুর জ্যাম পড়ে, গাড়ি চালানোর কোনো কায়দা থাকে না। আমি খালি মোটরসাইকেল আর ভ্যানওয়ালাদের একটু ভয় পাই, এরা কোন সমাজে এসে লাগিয়ে দেয়, মানে কোনো ঠিক ঠিকানায় যেখান থেকে সেখান থেকে চলে আসে এরা। আবার একটা জিনিস কি, লাগে যাওয়ার পর দাঁড়ায় না, চলে যায়। কারণ ওরা জানে দাঁড়াইলেই এখানে একটা সমস্যা হবে বা তর্কাতর্কি হবে, এর কারণে দাঁড়ায় না। আর মনে করেন যে গাড়ি থেকে নামতেও কষ্ট হয়ে যায়, আর নামতে নামতেই সে চলে যায়, মানে থাকে না। আর বিশেষ করে বাইকওয়ালারা, তো এখানে একটু সাবধানে চালাবেন, বাজার এরিয়া যেহেতু। এটা হচ্ছে চুকনগর বাজার। এখানে সামনে একটি পাম্প আছে, এই পাম্পের থেকে এখন আমরা তেল নিব। তো এখানে মোটামুটি এলপিজি, অটো গ্যাস, অকটেন পেট্রোল, ডিজেল, এলপিজি সব কিছুই পাওয়া যায়। আপনারা যারা যাতায়াত করবেন এই রাস্তায়, এখান থেকে তেল নিতে পারেন। হ্যাঁ, এখানে অকটেন স্টেশন। তো এখানে একটি গাড়ি অকটেন নিচ্ছে, তো আমরাও একটু পরে নিব। এই গাড়িটা আসলে অকটেন নেওয়া শেষ হয়ে চলে যাওয়ার পর তারপর এখানে অকটেন নিব। এই যে এখন আমরা তেল নিচ্ছি গ্যাস। তো তেল নেওয়া শেষ হলে আবার আমরা ভিডিওতে যাব। হ্যাঁ, তেল নেওয়া কমপ্লিট। তো তেল নেওয়া কমপ্লিট, আমরা এখন আবার রাইডে যাব। তো এই পাম্পটা মোটামুটি ভালো, আমি আরও অনেকবার এখান থেকে তেল এবং গ্যাস নিয়েছি, এলপিজি নিয়েছি। এখানে এলপিজির মাপটাও মোটামুটি খুবই ভালো। তবে ওর সামনে হচ্ছে চুকনগর বাজার, এটা চুকনগরের মোড় বলা হয়। এখানে অনেক গরু পাওয়া যায়, বিশেষ করে কোরবানির সময়, কোরবানির হাট বসে এখানে জমজমাট আয়োজনে। তো এখানে অনেকেই কোরবানির গরু কিনতে আসে। আর এখানকার রাস্তাটা খুবই খারাপ, মানে এখানে সবসময় ভারী ভারী গাড়ি চলাচল করে। এখানে রাস্তাগুলো খুবই গর্ত আর কি, গাড়ি চালাতে খুবই সমস্যা হয়, বিশেষ করে মোড়টায় খুবই গাড়ির চাপ। ভিউয়ার্স দেখেন, এই ভাঙা রাস্তার ভিতরে এই ট্রাকগুলো কিভাবে চলে পাথর লোড নিয়ে। এইভাবে যদি চালায় তাহলে কি রাস্তা থাকে? এই যে প্রচুর ভাঙা, মানে গাড়ির সাসপেনশন খুলে হাতে আসার মতন অবস্থা। মানে এই জন্যই আমাদের যে দেশে যে গাড়িগুলো চলে, এই গাড়িগুলোর সাসপেনশন এবং র্যাকেন, তারপরে হ্যাঙ্গারের বুশ, এগুলো বেশি দিন টিকে না আর কি। এগুলো কয়েকদিন পর 3 মাস 4 মাস পর এগুলো চেক দেওয়া উচিত আর গ্রিজিং করা উচিত, না হলে এগুলো বেশি দিন লাস্টিং করে না। আর সাসপেনশন কেউ গ্যারান্টি দিতে পারবে না। সাসপেনশন বিশেষ করে যে সকেট জাম্পার, কাটিস যেটাকে বলে, অয়েল যদি একবার লিক হয়ে যায় তাহলে আপনার ওই সাসপেনশন বাদ আবার নতুন করে রিকন্ডিশন সাসপেনশন কিনে এনে লাগাতে হয়। নতুনও পাওয়া যায়, তবে আমি বিশেষ করে নতুনটা লাগাই না। যখনই সাসপেনশনের কাজ বা সাসপেনশন কাটিস যখন লাগে, আমি সেম মডেলের গাড়ির রিকন্ডিশন পার্টস আমি লাগাই। আমি এতে খুব ভালো ফিডব্যাক পেয়েছি, আগেও পেয়েছি আর এখনও পাচ্ছি। আসলে রিকন্ডিশনের আপনি একটা জিনিসে দেখবেন যে নতুনের থেকে রিকন্ডিশন পার্টসের দাম কিন্তু বেশি। আপনি যদি মনে করেন না ওইটা তো পুরনো পার্টস, ওইটার এত দাম কেন, নতুনটা কিনলেই তো হয়। নতুনটা আপনি জাপানিটা পাবেন কিনা আমি ঠিক জানি না। আপনি নতুনটা যদি কিনতে চান তাহলে থাইল্যান্ড বা কোরিয়া অথবা চায়না, এই ব্র্যান্ডেরটা আপনি পাবেন। কিন্তু জাপানি নতুনটা পাইতে গেলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। তবে পাওয়া যায় না তা না, পাওয়া যায় কিন্তু অতটা অ্যাভেলেবেল না। কিন্তু রিকন্ডিশন পার্টস আপনার অ্যাভেলেবেল, কিন্তু এর ভিতরে কথা আছে। রিকন্ডিশন পার্টস যেহেতু আপনি কিনবেন, আপনাকে দেখে শুনে বুঝে কিন্তু কিনতে হবে। আপনি যে রিকন্ডিশন পার্টস ভালো রিকন্ডিশন পার্টস কিনলে লাগাইলেই যে হয়ে যাবে তা কিন্তু না।
রিকন্ডিশন পার্টসেও কিন্তু অনেক ভেজাল আছে। আসলে এগুলো যখন ঢাকায় আসে, চিটাগাং পোর্ট থেকে যখন ঢাকায় আসে কন্টেনারে করে, এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা নষ্ট জিনিসটাকেও এমনভাবে ফ্রেশ করে আপনাকে দিবে যে দেখলে মনে হবে যে এটা রিকন্ডিশনের ভিতর সবচাইতে ভালো পার্টস, একদম মানে অ্যাজ লাইক নিউ যেটাকে বলে, ঠিক আছে, রিকন্ডিশন নিউ, সেটা কিন্তু আসলেই তা না, ওর ভিতরে কিন্তু ভেজাল আছে। সেটা আপনাকে দেখে শুনে কিনতে হবে। যারা ভালো বুঝে বা যারা সবসময় রিকন্ডিশন পার্টস কিনে, তাদের যে কোনো একজনকে সাথে করে নিয়ে যাবেন, সে দেখলে বুঝতে পারবে, অথবা ভালো একটি মিস্ত্রিকে নিয়ে যাবেন সাথে করে, যে রিকন্ডিশন পার্টস কিনবো, তুমি একটু ভালো করে বাছাই করে দাও। তো এরকম আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি আগে একটি এক্স করোলা গাড়ি চালাতাম 2005 মডেলের, ওইটার গিয়ার বক্স চেঞ্জ করা লাগবে। তো নতুন তো পাওয়া যায় না জাপানি এক্স করোলার গিয়ার বক্স। তো আমি গিয়ার বক্স কিনতে গেলাম। তো কয়েকটি গিয়ার বক্স আমি দেখেছি খুলনার যে আপনার তেঁতুলতলার মোড়ে, ওখানে গিয়ার বক্স পাওয়া যায়, ওখানে অনেক পার্টসের দোকান আছে। তো এক দোকানদার আমাকে বলতেছে কি, দেখেন ভাই, আমার কাছে সুন্দর গিয়ার বক্স রয়েছে, এখনও ইঞ্জিনের সাথে লাগানো। দেখুন কিভাবে আমাকে কনভিন্স করতেছে সে। ও সরি গাইস, এখানে একটা সুজুকি GSX-R দেখতে পেলাম, ওই যে যাচ্ছে, মূলত ও ট্যুর করতেছে আমার যা মনে হয়। সুজুকি GSX-R আমার ক্রাশ। যদি কোনো দিন আল্লাহ তৌফিক দান করে একটি সুজুকি GSX-R না কিনলেও চালিয়ে আপনাদের দেখাবো। অবশ্য আমি সুজুকি GSX-R চালিয়েছি, অস্থির পাওয়ার, মানে এটার যে পাওয়ার দিছে কোম্পানি গাড়িতে, মানে এটার যদি কন্ট্রোলিংটা একটু যদি আর একটু ভালো করতো, তাহলে বেস্ট গাড়ি ছিল, বেস্ট গাড়ি। তো যেটা বলতেছিলাম গিয়ার বক্সের কথা, তো আমি দেখলাম যে গিয়ার বক্সটা তেল ঘামানো, তারপর ময়লা হয়ে গেছে, তারপর অয়েল লিক করতেছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে যে এই পার্টসটা যে গাড়িতে লাগানো ছিল সেই গাড়িটা প্রচুর চলছে, ঠিক আছে। তা আমি নিলাম না গিয়ার বক্সটা। আর আরেকটা দোকানে গেছিলাম, সেই দোকানে দেখলাম কি গিয়ার বক্স একদম ফ্রেশ। আর এই গিয়ার বক্স আপনি ফ্রেশ কিভাবে বুঝবেন, বা পার্টসটা আপনি কিভাবে বুঝবেন? দেখবেন গিয়ার বক্স বা যে কোনো পার্টস যদি যেটা কম চলে, ওইটার বডির উপরে একটা নোনা মরিচা পড়ে যাবে, সাদা সাদা। হ্যাঁ, ওই জিনিসটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা, পার্টসটা গাড়িতে কম চলছে। আসলে রিকন্ডিশন পার্টসগুলো এটা তো কোনো না কোনো গাড়িতে লাগানো থাকে, ওইভাবেই আসে আর কি। তো আপনারা যারা রিকন্ডিশন পার্টস কিনবেন, এভাবে একটু দেখে বুঝে শুনে কিনবেন। রিকন্ডিশন পার্টসের গায়ে যেটা মূলত কম চলছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন ওটার গায়ে একটু নোনা, যে বডির একটা কিন্তু নোনা আছে, ওই নোনার মরিচা পড়ে যাবে এবং একদম সাদা সাদা। ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই পার্টসটা কম চলছে। তো মূলত আমি ওই গিয়ার বক্সটা কিনে নিলাম, কিনে নিয়ে আমি গাড়িতে ইনস্টল করলাম আমার এক্স করোলা 2005 মডেলের। তো আল্লাহর রহমতে এখনও চলে, এখনও সেই গাড়ি চলে, 3 বছর হয়ে গেছে, এখনও সেই গিয়ার বক্সে কোনো প্রবলেম নেই। আমি প্রথমে একটু ভয়ে ছিলাম যে গিয়ার বক্সের ইস্যু, যেহেতু একটা গিয়ার বক্সের অনেক দাম, গিয়ার বক্সটা লাগালে আবার কি না কি হয়, যেহেতু রিকন্ডিশন পার্টস, কিন্তু আল্লাহর রহমতে আমি ঠগি নাই। তো এভাবেই আপনারা গিয়ার বক্স কিনবেন। তো ভিউয়ার্স, রাস্তার যে কন্ডিশন, আসলে গাড়ি চালিয়ে কোনো মজাই পাচ্ছি না, আর প্রচুর ভাঙ্গা, মানে গাড়ি হেলতিছে দুলতিছে, এটা আপনারা ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন। আমি জানি না ফুটেজে কতটুকু বোঝা যাচ্ছে, তবে ওই ট্রাক, বাস বা মোটরসাইকেল, এদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন। আর প্রচুর ধুলা, প্রচুর ধুলা। এই সমস্ত রাস্তায় যখনই আপনারা গাড়ি চালাবেন, আপনারা চেষ্টা করবেন যে এয়ার ফিল্টার, এসি ফিল্টার এগুলো ক্লিন করে ফেলেন, না হলে আর কি আপনার গাড়ি থেকে ভালো পারফরমেন্স পাবেন না আপনারা। আর এই সমস্ত ধুলাযুক্ত রাস্তায় এয়ার ফিল্টার থেকে প্রচুর ধুলা বের হয়, এটা যদি আপনি ওয়াশ না করেন, তাহলে ওইটা জ্যাম হয়ে আপনার গাড়ির পারফরমেন্স খুবই খারাপ দিবে, তখন তেল বেশি খাবে। এজন্য আপনারা এয়ার ফিল্টার, এসি ফিল্টারের কাজ তো এসি বাতাস দেওয়া, সেটাও আপনি পারফরমেন্স খুবই কম পাবেন। এগুলো উচিত, এগুলো ওয়াশ করে নেওয়া।
যাক, অনেকক্ষণ পরে একটু ফ্রেশ রাস্তা পেলাম। আসলে ফ্রেশ রাস্তায় গাড়ি চালাতে খুবই ভালো লাগে। আর আপনারা যারা ফ্রেশ রাস্তায় গাড়ি চালান, বিশেষ করে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে, সেই রাস্তার তো কোনো তুলনাই হয় না। মনে হচ্ছে যে দুবাইতে গাড়ি চালাচ্ছি। না, দুবাই তো দুবাই, বাংলাদেশ তো বাংলাদেশই, তারপরেও মোটামুটি খুবই ভালো রাস্তা। ওই সমস্ত রাস্তা গাড়ি চালিয়ে আসলে খুবই মজা লাগে, ড্রাইভটাকে এনজয় করা যায়। তো ভিউয়ার্স, আপনারা সাবস্ক্রাইব করতেছেন না, দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিও ফুটেজ কেমন আসতেছে আমি ঠিক জানি না। ভিডিও ফুটেজ ভালো নাও আসতে পারে, আসলে এটা মোবাইল দিয়ে ভিডিও করা। তো আপনারা যদি ফুটেজ নিয়ে কোনো কমপ্লেন থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর এই সমস্ত হাইওয়েতে ট্রাকে এই পাথর বোঝাই, বালু বোঝাই, এই সমস্ত গাড়িগুলো চলে। আপনারা যতটুকু পারবেন এই সমস্ত গাড়িগুলোকে অ্যাভয়েড করতে। কেন? এই সমস্ত গাড়িতে, যে সমস্ত গাড়িতে পাথর রয়েছে, ওই যে এই সামনে ট্রাকটির উপরে পাথর লোড করা, এটা হয় কি, আপনি যদি একটু দূরত্ব বজায় না রাখেন, আপনি মনে করেন যে কাছাকাছি গেলেন, তখন হয় কি, যখন ভাঙা বা কোনো জাম্পিং করে এই গাড়ি সবসময়, একটা পাথর যদি নিচে পড়ে হয়তো আপনার হেডলাইটে লাগতে পারে, অথবা ছুটে এসে আপনার গ্লাসে লাগতে পারে, তখন কিন্তু আপনার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। অথবা গাড়ির কোথাও লেগে সেখানে রং চটে যেতে পারে। যার কারণে এই সমস্ত গাড়ি থেকে যদি পারেন একটু দূরে থাকবেন। আর যদি পারেন তাহলে সাথে সাথে এই গাড়িগুলোকে আপনি ওভারটেকিং করে ফেলবেন, না হলে যে কোনো সময় আপনার গাড়ির একটি বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর জাপানি গাড়ি বিশেষ করে হেডলাইটগুলোর প্রচুর দাম। এই সমস্ত হেডলাইট যদি একবার গ্লাসটা ভেঙে যায় বা ফেটে যায়, তখনই মনে করেন যে খুব একটা গুণগাড়ি এসে যায়। আপনারা চেষ্টা করবেন সব সময় এই সমস্ত পাথরের গাড়িগুলো অ্যাভয়েড করে চলার। দুপুর এখন মোটামুটি 2টা বাজে, তো এখন রাস্তা মোটামুটি ক্লিয়ারই আছে। আসলে রাস্তা ক্লিয়ার থাকলে গাড়ি ড্রাইভ করেও খুব মজা হয়। আর ভিডিও ফুটেজের কথা বলতেছিলাম যে ভিডিও ফুটেজ আসলে তেমন একটা ভালো আসতেছে না, সেটা আমি বুঝতে পারতেছি। তো একটি ক্যামেরা নিব ভাবতেছি, আসলে হয়ে উঠতেছে না। তো আমার পছন্দ হলো হিরো গোপ্রো ব্ল্যাক 9। তো 9-10-এর ভিতরে একটি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তাহলে ভিডিও ফুটেজটা অনেকটাই আপনারা ভালো দেখতে পাবেন আসলে। আর না হলে একটি ফোন নিব চিন্তা ভাবনা করতেছি। যদি ফোন নিই সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ভিডিও ফুটেজটা আসলেই একটা ফ্যাক্ট, ভিডিও ফুটেজ ভালো না আসলে এই সমস্ত ভিডিও করেও মজা নাই, সেটা আমিও খুব ভালোভাবে জানি। আসলে টাকা পয়সার দিক দিয়েও হয়ে উঠতেছে না। তো আপনারা একটু আমাকে সাপোর্ট করেন, একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, চিন্তা করবেন না। আর ইচ্ছা আছে মোটর ব্লগিং করার। তো মোটর ব্লগিং করতে একটু সময় লাগবে, যেহেতু আমার বাইকটি বিক্রি করে দিয়েছি কিছুদিন আগে, সেটাও আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছি, তার আগেও আমি জানিয়েছি। তো একটা বাইক নেব, আর বাইক নিলে তো FZS ভার্সন 2 নিব, এটা কনফার্ম, এতে কোনো ভুল নেই। তো তখন আর কি গোপ্রোটা আমার খুবই কাজে লাগবে, এজন্য আগে থেকে একটি গোপ্রো কেনার চিন্তা ভাবনা করতেছি। দেখি কি করি, যদি ক্যামেরা কেনাই হয় তাহলে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, সেই ফুটেজটা অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব ছাড়া খুব বিকল্প কিছু নাই এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।